ভোক্যাবুলারি কোর্সের নবম লেকচারে সবাইকে স্বাগতম। আজকের প্রথম চ্যাপ্টারের নাম মাইন্ড। মাইন্ড বা মন নিয়ে বলতে গেলে প্রথমে যে তিনটা শব্দ বলতে হয় সেটা হচ্ছে সাইকিক এবং সাইকোসিস। আপনারা সবাই সাইকোলজি শব্দটার সাথে পরিচিত। এটা হচ্ছে মানসিক সমস্যার সাথে জড়িত যে বিদ্যা, সেটা হচ্ছে সাইকোলজি। সাইক শব্দটার অর্থই হচ্ছে মন, আর সাইকিক শব্দের অর্থ হচ্ছে মন সংক্রান্ত বা মন থেকে যেসব অনুভূতি, সেসব অনুভূতি সংক্রান্ত। আর এগুলোর যে রোগ সেগুলোকে বলা হয় সাইকোসিস, এবং সাইকোসিস ঠিক করার জন্য যে বিদ্যা সেটা হচ্ছে সাইকোলজি। মেডিটেশন শব্দটা আপনাদের সবারই খুব পরিচিত। এটার অর্থ হচ্ছে ধ্যান, আর ধ্যান করা বা কন্টেমপ্লেট করা এটার সিনোনিম হচ্ছে রুমিনেট। আর কজিটেট শব্দের অর্থ হচ্ছে ভালো করে কোনো একটা কিছু ভেবে দেখা। কগ যে ওয়ার্ড রুট, এটা হচ্ছে ভেবে দেখার সাথে সম্পর্কিত। আমরা এটা নিয়ে আরো ভালো করে পড়বো ফিলসফি চ্যাপ্টারের মধ্যে। ক্যামেরা খুব মজার একটা শব্দ। এটার অর্থ হচ্ছে সামথিং ফ্যান্টাস্টিক অথবা কোনো একটা মেন্টাল ইলিউশন, দুটোই অর্থ হতে পারে। যারা ফুল মেটাল আলকেমিস্ট দেখেছেন, ওখানে দেখবেন যে ক্যামেরা নামে একটা ক্রিয়েচার থাকে। এটা একটা ইলিউশন, এটা বাস্তবে তো নাই, এটা মিথেই আছে। আর দ্যাট ইস অলসো ফ্যান্টাস্টিক, সো ওখান থেকে এটা মনে রাখা যেতে পারে। আর সেখান থেকেই ক্যামেরিক্যাল শব্দের অর্থ হচ্ছে সামথিং দ্যাট ইজ রিলেটেড টু ক্যামেরা, সামথিং ফ্যান্টাস্টিক অর হাইলি ইম্যাজিনেটিভ। রেজলিউশন শব্দটা আপনারা সবাই জানেন, ক্যামেরার রেজলিউশন না, অন্য রেজলিউশন, যেটা অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প। সেখান থেকে রেজলিউট শব্দের অর্থ হচ্ছে যে দৃঢ় সংকল্প করেছে। আর সেখান থেকে রিজলভ শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা। আপনারা সবাই প্র্যাগম্যাটিক শব্দটা জানেন, এটার অর্থ হচ্ছে বাস্তবসম্মত। সেখান থেকে প্র্যাগম্যাটিজম হচ্ছে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি, খুব সহজ একটা শব্দ। আর এটা হচ্ছে প্রিকনসেপশন, যেটার অর্থ হচ্ছে কুসংস্কার। এখন কনসেপ্ট শব্দের অর্থ হচ্ছে ধারণা, আর প্রি হচ্ছে আমরা আগেই জানি আগে, সেখান থেকেই প্রিকনসেপশন শব্দের অর্থ হচ্ছে কুসংস্কার। ইমোটিভ শব্দটা বুঝে যাচ্ছে এটা ইমোশন থেকে এসেছে, সামথিং দ্যাট অ্যাপিলস ইমোশন অর এক্সপ্রেসেস ইমোশন, সেটাই হচ্ছে ইমোটিভ বা অনুভূতি প্রবণ। আর শেষ শব্দটা হচ্ছে ইনসুলার বা আইসোলেটেড। ইনসুলেশন জিনিসটা কিসের কাজ করে আপনারা জানেন, এটা হচ্ছে দুটো জিনিসকে আলাদা করে দেয়। সেখান থেকেই যে একটু আলাদা থাকে, যার চিন্তাভাবনা খুব একটা ডেভেলপ করেনি, সংকীর্ণ মনা, সেটাই হচ্ছে ইনসুলার। আসুন আমরা এই সবগুলো শব্দ নিয়ে একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি। A new idea to get rid of complex diseases is to use the psyche. If a person is resolute to remove his illness and resolves to perform meditation and contemplate deeply, through his psychic power he can remove it. Psychosis is often treated by performing hypnosis. Many claim that it is only a preconception and it can't be done pragmatically. টার্ন সাইড বা একপাশে বেঁকে যাওয়া, এটা সিনোনিম হচ্ছে শান্ট। আপনি এটাকে মনে রাখতে পারেন এভাবে যে আপনি হান্ট করতে গেলেন বা শিকার করতে গেলেন, হরিণের দিকে আপনি নিশানা তাক করলেন, কিন্তু ঠিক শেষ মুহূর্তে সে শান্ট করলো বা বেঁকে গেল। আপনি হান্ট করতে চাইলেন, সে শান্ট করে আপনাকে ধোকা দিয়ে দিল। ভিয়ার, এটা মনে রাখতে পারেন যে আপনি বিয়ার খেয়েছেন এবং বিয়ার খেয়ে আপনি সোজা এক লাইন ধরে হাঁটার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, কারণ আপনি এখন মাতাল এবং আপনি একপাশে সরে যাচ্ছেন বারবার। সোয়ার্ভ, আমরা এর আগে লয়্যালটি এবং চিটিং চ্যাপ্টারে পড়েছিলাম যে আনসোয়ার্ভিং শব্দের অর্থ হচ্ছে যে কোনো শপথ করে বেঁকে যায় না। তো সেখান থেকেই সোয়ার্ভ হচ্ছে বেঁকে যাওয়া, আর যে বেঁকে যায় না সে হচ্ছে আনসোয়ার্ভিং বা লয়াল। ড্রপ স্টিপলি অথবা পড়ে যাওয়া, এটার সিনোনিম হচ্ছে প্লামেট, প্লাঞ্জ এবং লাঞ্জ, কাছাকাছি দুটো শব্দ। এক্সিড বা পার করার সিনোনিম হচ্ছে সারপ্যাস, খুব সোজা। আউটস্ট্রিপ একই রকম একটা শব্দ। ট্রান্সেন্ড, ট্রান্স হচ্ছে বাউন্ডারি এবং যখন সেটা পার করে যায় সেটা হচ্ছে এক্সিড করে গেল, ট্রান্সেন্ড। এক্লিপস, এটার আরেকটা অর্থ হতে পারে ডার্কেন, আমরা সোলার এক্লিপস, লুনার এক্লিপস, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের ব্যাপারে জানি। এক্সেসিভলি কুইক, এটার সিনোনিম হচ্ছে হেডলং এবং ফুল হার্ডি। এখন যারা খুব দ্রুত চিন্তাভাবনা করে, এটার তাদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, অর্থাৎ যারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেয়। এজন্যই এটার আরেকটা সিনোনিম হচ্ছে ভবিষ্যৎ চিন্তা না করেই কাজ করে এমন বান্দা। রোলিন বা গড়াগড়ি খাওয়ার সিনোনিম হচ্ছে ওয়ালো বা ওয়েল্টার। এই দুটো শব্দের আরও একটা মিনিং হতে পারে বিকাম হেল্পলেস বা অসহায় ফিল করা। যে সেভাবে দ্রুত সরে গেল, এটাকে বলা হয় শান্ট বা ভিয়ার বা সোয়ার্ভ। এই যে হঠাৎ করে নিচের দিকে নেমে গেল, সেটাকে বলা হয় প্লামেট বা প্লাঞ্জ বা লঞ্জ।
সার্কুলার রাশিং মোশন ইন ওয়াটার বা পানির মধ্যে যে ঘূর্ণি সেটাকে বলা যেতে পারে ভর্টেক্স। আমরা ফ্লাক্স ভর্টেক্স শব্দটা শুনেছি হয়তোবা। মেলস্ট্রম, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের থার্ড পার্টের মধ্যে পানির এই ঘূর্ণিটাকে দেখে গিবস চিৎকার করে উঠেছিল মেলস্ট্রম বলে, মনে আছে? যাই হোক, পরের ওয়ার্ড হচ্ছে ওয়ার্লপুল। আপনারা অনেকেই ইন্ডিয়ান ব্র্যান্ড ওয়ার্লপুল ওয়াশিং মেশিনের কথা জানেন, যেখানে পানির ঘূর্ণনের মাধ্যমে কাপড় পরিষ্কার করা হয়। ক্লাইম্ব বা আরোহণ করার সিনোনিম হচ্ছে স্কেল। আপনারা অনেক সময় ইংরেজি নিউজ পেপারে হয়তো বা পড়ে থাকবেন যে মুসা ইব্রাহিম হয়তো বা এভারেস্ট স্কেল করেছে, অথবা এখানে দেহরাদুন সিস্টার্স স্কেল ওয়ার্ল্ডস হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট। আরেকটা ওয়ার্ড হচ্ছে অ্যাসেন্ট। ডিসেন্ট নামা অ্যাসেন্ট ওঠা আপনারা সবাই জানেন। ওয়াক উইথ প্রাইড বা গর্ব ভরে হাঁটা, সেটার সিনোনিম হচ্ছে সোয়াগার বা স্ট্রাট। এটাকে অবশ্য নাউন হিসেবে ব্যবহার করা যায়, তখন এটার অর্থ হবে গর্বিত পদক্ষেপ বা পম্পাস ওয়াক। দ্য রকের একটা সিনেমা ছিল ওয়াকিং টল, অথবা কেভিন সর্বো হারকিউলিস খ্যাত, তার একটা সিনেমা ছিল ওয়াকিং টল। এই শব্দগুলো আমি মনে রেখেছি এভাবে যে এই সিনেমাগুলোর নাম ওয়াকিং টল না হয়ে সোয়াগারিং বা স্ট্রাটিংও হতে পারত। সেন্ট্রিফিউগাল ফোর্স এবং সেন্ট্রিপিটাল ফোর্স, এগুলোর ব্যাপারে আমরা সবাই জানি। সেন্ট্রিফিউগাল হচ্ছে কেন্দ্র বিমুখী বা কেন্দ্রের থেকে বের হতে থাকে এরকম, আর সেন্ট্রিপিটাল হচ্ছে কেন্দ্রের দিকেই চলে যেতে থাকে এরকম। এখান থেকে আরেকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি ইনার্শিয়া, যেটার অর্থ হচ্ছে জড়তা, অর্থাৎ গতি যেদিকে সেদিকেই যেতে চাওয়া অথবা স্থির থাকলে এক জায়গায় দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে ইনার্শিয়া, নিউটনের প্রথম সূত্র। ইনঅ্যাক্টিভিটি বা স্টিলনেসের সিনোনিম হচ্ছে কোয়াইসেন্স। মনে করুন যে খুব কোয়াইট এবং কোয়াইট থাকতেই পছন্দ করছে, তার কোনো অ্যাক্টিভিটি নেই, তো তার মধ্যে আছে এখন কোয়াইসেন্স। আর আরেকটা শব্দ হচ্ছে স্ট্যাসিস। আপনারা স্ট্যাটিক শব্দটা জানেন, আমরা একটু পরেই দেখব। যেমন মোশনলেস, এটার সিনোনিম হচ্ছে ইনার্ট এবং স্ট্যাটিক। ইনার্শিয়া থেকে ইনার্ট, স্ট্যাসিস থেকে স্ট্যাটিক, এবং ট্রান্সফিক্সড, এক জায়গাতে ফিক্সড। এভাবে পিঠের উপর ভর দিয়ে চিত হয়ে শুয়ে থাকাকে বলা হয় সিউপাইন বা চিত হয়ে শোয়া, এবং এভাবে উপুত হয়ে শোয়া বা পেটের উপর ভর দিয়ে শোয়াকে বলা হয় প্রোস্ট্রেট। অ্যাম্বল শব্দটা হাঁটাচলা করার সাথে বা মুভমেন্টের সাথে সম্পর্কিত। অ্যাম্বল শব্দের অর্থই হচ্ছে খুব স্বচ্ছন্দে হাঁটাচলা করা। সেখান থেকেই অ্যাম্বুলেটরি হচ্ছে হাঁটাচলা করতে পারে এমন, যেমন কোনো রোগীকে যদি অপারেশন করা হয় এরপরে হি বিকেম অ্যাম্বুলেটরি, এটার মানে হচ্ছে সে এখন হাঁটাচলা করতে পারে। আর পারঅ্যাম্বুলেশন শব্দের অর্থ হচ্ছে পায়চারি করা। আপনারা অ্যাম্বুলেন্স শব্দটা জানেন। অ্যাম্বুলেন্স হচ্ছে যারা চলাচল করতে পারে না তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়, তাই অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করে এই শব্দগুলো মনে রাখতে পারা কষ্ট হওয়ার কথা না। স্বচ্ছন্দ গতিকে বলা হয় অ্যাম্বল, এবং স্বচ্ছন্দ গতিতে চলাচল করাকে বলা হয় সন্টার বা হেলে দুলে হাঁটা। অনেকটা এরকম। এই পিকচারটা খুবই ভাইরাল হয়ে গিয়েছিল। আর খুব দ্রুত বেগে ছোটা হচ্ছে স্কারি। হারি থেকে স্কারি মনে রাখতে পারেন। স্লিদার শব্দের অর্থ হচ্ছে বুকে ভর দিয়ে চলা, যেভাবে সাপ বুকে ভর দিয়ে চলে। আপনারা সবাই হ্যারি পটার দেখেছেন, ওখানে যে 4টা হাউস ছিল তার মধ্যে একটার নাম ছিল স্লিদারিন, আর স্লিদারিন হাউসের সাথে সাপের যে সম্পর্ক এটা আপনারা সবাই জানেন। আর রেঞ্জ শব্দের অর্থ হচ্ছে হঠাৎ করে কোনো একটা গতিপথ পাল্টে দেওয়া বা মুচড়ে যাওয়া। আপনারা সবাই রেঞ্চ যে টুল, সেই টুলটার ব্যাপারে জানেন, সো ওটা দিয়ে আমরা কী করি, মোচড়াই। 3টা শব্দ এখন আমরা একসাথে শিখব, সেলারিটি, অ্যাক্সেলারেট এবং ডিসেলারেট। সেলারিটি শব্দের অর্থ হচ্ছে গতি, আর সেখান থেকে অ্যাক্সেলারেট হচ্ছে গতি বাড়ানো, এটা আমাদের সবারই খুব পরিচিত। আর ডিসেলারেট অর্থ হচ্ছে গতি কমানো। অ্যাক্সেলারেট এবং ডিসেলারেটের মতো আসুন আরেকটা অ্যান্টোনিম পেয়ার শিখি, সেটা হচ্ছে অ্যাক্লিভিটি এবং ডেক্লিভিটি। পাহাড়ের মধ্যে অ্যাক্লিভিটি হচ্ছে চড়াই এবং ডেক্লিভিটি হচ্ছে উতরাই। অ্যাব্রেড এবং অ্যাব্রেসিভ, এই দুটো শব্দ আপনারা ভালো করে হয়তো জানেন। অ্যাব্রেড হচ্ছে ঘর্ষণ করা বা ঘষা দেয়া, আর অ্যাব্রেসিভ হচ্ছে ঘষায় ঘষায় উঠে যাচ্ছে এমন। মনে রাখতে পারেন ব্রাশ থেকে, ব্রাশের সাথে অ্যাব্রেসিভ অনেকটা যায়। তো ব্রাশের কাজ কি, দাঁতের সাথে ঘষা লেগে ময়লাগুলো পরিষ্কার করে আনা। সো সেখান থেকে মনে রাখতে পারেন অ্যাব্রেড এবং অ্যাব্রেসিভ। যারা সায়েন্সে ছিলেন তারা জানেন যে টর্ক এটার সাথে ঘূর্ণন সম্পর্কিত। টর্ক শব্দটার অর্থই হচ্ছে এ টুইস্টিং ফোর্স, অথবা এমন একটা ফোর্স যেটা টুইস্ট করতে বাধ্য করে। সেখান থেকে টর্শন শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণন। সেখান থেকে টর্টুয়াস শব্দের অর্থ হচ্ছে অনেক প্যাঁচযুক্ত। মোশনের সাথে আরেকটা ইম্পর্টেন্ট শব্দ জড়িত আছে, সেটা হচ্ছে মোবাইল। আপনারা সবাই জানেন যে মোবাইল হচ্ছে যেটা ভ্রাম্যমান। সেখান থেকে মোবিলিটি হচ্ছে ভ্রমণের সক্ষমতা, আর ই মোবিলিটি হচ্ছে ভ্রমণের অক্ষমতা। আর ইমোবিলাইজ শব্দের অর্থ হচ্ছে যার চলাচল করার ক্ষমতা আছে, সেই চলাচল করার ক্ষমতাটাকে আপনি কেড়ে নিলেন। অ্যাপেলেশন শব্দের অর্থ হচ্ছে নাম, আর সেই নামটা যদি ছদ্মনাম হয় বা অ্যাসিউমড নেম হয় সেটাকে বলা হয় এলিয়াস। আমরা সহজেই জানি, এটা খুব সহজ একটা শব্দ। সিউডোনেম, আমরা অ্যামিবা পড়ার সময় সিউডোপোডিয়াম শব্দটা পড়েছিলাম, যেটার অর্থ ছিল ক্ষণপদ বা মিথ্যা পা। সেখান থেকে মিথ্যা নাম হচ্ছে সিউডোনেম। আর আরেকটা ওয়ার্ড হচ্ছে পেন নেম, বা যে নামে মানুষ লেখালেখি করে, ছদ্মনাম। মার্ক টোয়েন বলতে আমরা যাকে চিনি,
তার আসল অ্যাপেলেশন হচ্ছে স্যামুয়েল ক্লেমেন্স, মার্ক টুয়েন তার এলিয়াস। নিকনেম বা ডাকনাম হলে সেটাকে বলা হয় সোব্রিকে, আর আরেকটা ওয়ার্ড হচ্ছে কগনোমেন। অ্যাড্রেস শব্দের অর্থ খুব সোজা, যখন এটা ভার্ব হিসেবে ইউজ করা হয় তখন এটার অর্থ হচ্ছে সম্বোধন করা, আর এলিউড শব্দের অর্থ হচ্ছে পরোক্ষভাবে উল্লেখ করা। আপনারা ইলিউড শব্দটা জানেন, এটার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া বা ধোঁকা দিয়ে চলে যাওয়া। সেখান থেকেই অ্যালিউডটা মনে রাখতে পারেন এভাবে যে সে পরোক্ষভাবে উল্লেখ করছে, সে আসলে কিছুটা লুকিয়ে রাখছে, কিছুটা ধোঁকাবাজি করছে। সেখান থেকে অ্যালিউশন শব্দের অর্থ হচ্ছে পরোক্ষভাবে উল্লেখ। ভি ফর ভেন্ডাটা মুভিতে নায়ক তার চেহারা মুখোশ দিয়ে ঢেকে রাখে, নিজের নাম জানাতে চায় না। কোনো কমন সুব্রিকে না থাকার অজুহাতে সে অনুরোধ করতো তাকে ভি বলে অ্যাড্রেস করার জন্য। নিজের পরিচয় সে অ্যালিউড করেছিল একটা মনোলগের মাধ্যমে। এপোনিম শব্দের অর্থ হচ্ছে সেই মানুষটা যার নামে কোনো একটা কিছুর নামকরণ করা হয়েছে। যেমন মনে করুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে বঙ্গবন্ধু সেতুর এপোনিম। আর বিয়ারিং এ নেম, ইন নেম অনলি বা নামে মাত্র, এটার সিনোনিম হচ্ছে নমিনাল এবং টিটুলার। নমিনাল নামের সাথে খুব সহজেই সম্পর্কিত এবং টিটুলার টাইটেল থেকে এসেছে। শাহ আমানত হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত এয়ারপোর্টের এপোনিম, কিন্তু এটা জাস্ট নমিনাল, সবাই এটাকে চিটাং এয়ারপোর্ট হিসেবেই ডাকে। অ্যানোনিমাস, অ্যানোনিমিটি এই শব্দগুলো খুব পরিচিত। অ্যানোনিমাস হচ্ছে নামহীন বা যেটার কোনো নাম জানা যায় না, আর এই নাম না জানা থাকার যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে অ্যানোনিমিটি। নমেনক্লেচার আরেকটা খুব সহজ একটা শব্দ, আমরা সবাই এটা পড়েছি, নামকরণ। আর মিস নমার শব্দের অর্থ হচ্ছে ভুল নাম। মিস এটা এররের সাথে সম্পর্কিত, আর নমার এটা তো নামের সাথে সম্পর্কিত, বোঝাই যাচ্ছে, সেখান থেকে মিস নমার ভুল নাম। আসুন একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি। দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি মুভিতে দ্য গুড চরিত্রটির কোনো নাম ছিল না, সে ছিল অ্যানোনিমাস। তার অ্যানোনিমিটি সেই চরিত্রটিকে আরও গম্ভীর করে তুলেছিল। দ্য আগলি চরিত্রটি তার নমেনক্লেচার করেছিল ব্লন্ডি, কারণ দ্য গুডের চুল ছিল সোনালি। ওল্ড শব্দের কিছু সিনোনিম হচ্ছে অ্যান্টিডিলুভিয়ান। অ্যান্টি ওয়ার্ড রুটটা ওল্ড কিছু বোঝাতে ব্যবহার করা হয়, যেমন অ্যান্টিক, অ্যানশিয়েন্ট, সেখান থেকে অ্যান্টিডিলুভিয়ান হচ্ছে ওল্ড। আর কাইক এটা বেশ সহজ একটা শব্দ, আমরা সবাই জানি। কোনো একটা শব্দ এখন ইউজ করা হয় না, আগে ইউজ করা হতো, তার মানে সেটার ব্যবহার এখন আর্কাইক হয়ে গেছে। যেমন মনে করেন উইমেন শব্দটা হিসেবে আগে ব্রড ব্যবহার করা হতো, কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। অ্যান্টিকুয়েটেড, সেই আগেই যেটা বললাম অ্যান্টিক বা এনশিয়েন্ট, সেখান থেকে অ্যান্টিকুয়েটেড। অবসোলিট, এটা মনে রাখতে পারেন এভাবে যে অবভিয়াসলি লেট, অর্থাৎ যেটা অনেক বেশি দেরি হয়ে গেছে ইতিমধ্যে, সেটা হচ্ছে অবসোলিট। আউটমোডেড, যেটার মুড এখন আর নেই। সুপার অ্যানুয়েটেড, অ্যানুয়াল অর্থ হচ্ছে বছর, যেটার অনেক বেশি বছর হয়ে গেছে সেটা হচ্ছে সুপার অ্যানুয়েটেড। প্যাসে, যেটার চল চলে গেছে, পাস হয়ে গেছে। কোয়েন্ট, অ্যান্টিকুয়েটেডের সাথে মিল রেখে পড়বেন, একসাথে মনে থাকবে। প্রাইমিভল, আমরা মেডিয়েভল বলতে বুঝি মধ্যযুগীয়, তারও আগের যদি কিছু থাকে সেটা হচ্ছে প্রাইমেভল, মানে আরও আগের, আরও ওল্ড। এটার আরেকটা মিনিং হতে পারে প্রিমিটিভ। আমরা আর্কাইক শব্দটা দেখলাম সেকেন্ডেই। এই আর্ক উপসর্গটা সবসময় প্রাচীন কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আমরা আরও কিছু শব্দ দেখব, যেমন আর্কিটাইপ শব্দের অর্থ হচ্ছে প্রোটোটাইপ, যেটা আগে তৈরি করা হয়েছে এবং যেটাকে অনুকরণ করে অন্যান্য জিনিসগুলো তৈরি করা হয়। অথবা আর্কিটাইপাল, যেটা আদি বা মৌলিক টাইপের জিনিস। আর্কিওলজি, প্রত্নতত্ত্ববিদ্যা। এবং আর্কাইভ, যেখানে পুরাতন জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়। আমরা একটু আগে অবসলিট শব্দটা দেখলাম, যেটার অর্থ হচ্ছে অনেক পুরনো। আর সেখান থেকে একটা শব্দ এসেছে অবসলেসেন্ট, যেটার অর্থ হচ্ছে যেটা অবসলিট হয়ে যাচ্ছে বা বিলুপ্ত প্রায়। সেলফ পারপেচুয়েটিং একটা শব্দ, পারপেচুয়েট শব্দের অর্থ হচ্ছে টিকে থাকা, আর সেলফ পারপেচুয়েটিং শব্দের অর্থ হচ্ছে নিজেকে বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে সক্ষম, এরকম কিছু। কন্টেম্পোরারি শব্দটা আপনাদের সবারই খুব পরিচিত, সমসাময়িক। আর অকরান্ট শব্দের অর্থ হচ্ছে হালনাগাদ। এখানে কোরান শব্দটা এসেছে কারেন্ট থেকে, এটা একটা ফ্রেঞ্চ ফ্রেজ। তো এই কারেন্ট বা সমসাময়িক অবস্থায় আপডেট হওয়া, এটাকে বলা হয় অকরান্ট বা হালনাগাদ। অ্যাবনর্মাল বা অদ্ভুতের সিনোনিম হচ্ছে অ্যানোমালাস, সেখান থেকে অ্যাবনর্ম্যালিটির সিনোনিম হচ্ছে অ্যানোমালি। অ্যাবনর্মালের আরেকটা সিনোনিম হচ্ছে অ্যাবারেন্ট, সেখান থেকেই অ্যাবনর্ম্যালিটির একটা সিনোনিম অ্যাবারেশন। অ্যাবনর্মালের আরও কিছু সিনোনিম হচ্ছে যেমন অ্যান্টিক, এটা কিন্তু অ্যান্টিক বা প্রাচীন জিনিসপত্রের সাথে সম্পর্কিত না। অ্যাটিপিক্যাল, যেটা টিপিক্যাল না। প্রিটারন্যাচুরাল, যেটা ন্যাচারাল না। আনআর্থলি, যেটা এই পৃথিবীর না। মাঝে মধ্যে কোনো অদ্ভুত জিনিস দেখলে আমরা বলি না যে ইট লুকস আউট অফ দ্য প্ল্যানেট। কমনপ্লেস বা একদম মামুলি, খুব সাধারণ কিছু বুঝাতে ব্যবহার করা হয় হ্যাকনিড। পাপা সিজে নামে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে, সে সব জায়গাতে গেলে একটা কৌতুক বলে যে আমি যখন লন্ডনে গেলাম, গিয়ে দেখলাম যে এরিয়াটা তো আমার কাছে খুবই হ্যাকনিড মনে হচ্ছে, সব জায়গায় দেখি কাদা, এদিকে ওদিকে ময়লা, পুরো আমার কলকাতার মতোই দেখতে। আর একটা সিনেমা হচ্ছে ব্যানাল,
মনে করেন আপনি কোনো একটা থিসিস জমা দিচ্ছেন এবং যদি আপনি কোথাও থেকে একদম কপি করেন বা খুব মামুলি যদি কিছু করেন তাহলে আপনার থিসিসটা ব্যান খাবে। তো কমন প্লেস হওয়ার কারণে ব্যান হবে এমন জিনিস হচ্ছে ব্যানাল। ট্রাইড শব্দটা মনে রাখতে পারেন ট্রিটমেন্ট থেকে। একটা ট্রিটমেন্ট বারবার করতে হয়, বারবার করলে সেটা আর কোনো স্পেশাল কিছু থাকে না, সেটা মামুলি হয়ে যায়। পেডেস্ট্রিয়ান আমরা এটা বলতে বুঝি পথচারী বা জনতা, ম্যাঙ্গো পিপল। তো সেখান থেকেই তারাই হচ্ছে সাধারণ মানুষ, তারা পেডেস্ট্রিয়ান। আর যারা বড়লোক তারা তো কোটিডিয়ান। এই শব্দটা মনে রাখতে পারেন যেই কোট প্রত্যেক দিন দেওয়া হচ্ছে সেখান থেকে। প্রোজাইক এটা মনে রাখতে পারেন যারা পোয়েট্রি বেশি পছন্দ করে তাদের কাছে প্রোজ বা গদ্যকে মনে হয় খুবই সাধারণ, খুবই মামুলি। তারা মনে করে এটার মধ্যে কোনো ইমাজিনেটিভ কিছু নাই, সেজন্য এটাকে ওরা বলে প্রোজাইক। এই জন্য এটার আরেকটা মিনিং হচ্ছে নট ফ্যান্সিফুল অর ইম্যাজিনেটিভ। এরর থাকলে বা ভুল থাকলে সেই জিনিসটাকে বলা হয় এরনিয়াস, খুব সোজা একটা শব্দ। সেখান থেকে ফল্টি, যার মধ্যে ফল্ট আছে, কোনো মিস্টেক থাকলে বলা হবে এমএস। যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাপোজিট। অ্যাপোজিট শব্দটা অ্যাপ্রোপ্রিয়েটের মতো করেই শুরু হয়। সিমলি, যেটা অ্যাপ্রোপ্রিয়েট না আমরা সেটার ক্ষেত্রে প্রায় ব্যবহার করি যে দিস ওয়ান সিমস আনসিমলি, তো সেখান থেকেই সিমলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কনডাইন, কনডাইনমেন্ট শব্দটার অর্থ হচ্ছে মশলা। খাবারকে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য মশলা দিতে হয়, অর্থাৎ মশলা দেওয়ার পর সেটা হয় যে কনডাইন বা অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েটনেস শব্দের অর্থ হচ্ছে ইনারেন্সি, অর্থাৎ কোনো ধরনের এরর না থাকা। ফ্যালাসি শব্দের অর্থ হচ্ছে ভুয়া যুক্তি, যেটা শুনতে যুক্তির মতো মনে হলেও আসলে কোনো যুক্তি না। যেমন মানুষ গরু খায়, গরু ঘাস খায়, এজন্য মানুষ ঘাস খায়, এটা তো পুরো একটা ভুয়া যুক্তি হইলো, কিন্তু শুনতে খুব ভালো লাগে। আর সেখান থেকে ফ্যালিবল বা ফলস জিনিসকে বলা হয় ভুলপ্রবণ। ব্লান্ডার শব্দের অর্থ হচ্ছে একটা এম্বারেসিং মিস্টেক। আমরা এর আগে ব্লান্ট শব্দটা পড়েছিলাম যেটার অর্থ ছিল স্টুপিড। সো ব্লান্টরা যেটা করে সেটা হচ্ছে ব্লান্ডার বা এম্বারেসিং মিস্টেক করে। আর যদি সেটা সামাজিক এম্বারেসিং মিস্টেক হয়, যেমন সোসাইটিতে যেসব কথা বলা উচিত না, মুখ ফসকে সেসব কথা যখন বের হয়ে যায়, সেগুলোকে বলা হয় সোশ্যাল ব্লান্ডার। আর এটার জন্য যে ফ্রেজটা আছে সেটা হচ্ছে ফোপা। এভরিবডি লাভস রেমন্ডের মধ্যে একটা চ্যাপ্টার ছিল, যে চ্যাপ্টারের নামই ছিল ফোপা। ওখানের মধ্যে দেখানো হয়েছিল যে কেন জ্যানিটরদেরকে জ্যানিটর না বলে কাস্টোডিয়ান বলা উচিত। যেমন বাংলাতে মেথরদেরকে ওদের সামনে মেথর ডাকা উচিত না, কারণ ব্যাপারটা সামহাও নেগেটিভ হয়ে গেছে। তাদেরকে পরিচ্ছন্নতা কর্মী বলা উচিত, কারণ মেথড ডাকলে এটা ওদের কাছে ভালো না লাগতে পারে। যদি কেউ ডেকে ফেলে তাহলে সেটা হচ্ছে এক ধরনের ফোপা। ক্লিশে শব্দটা আপনারা সবাই জানেন, যেটার অর্থ হচ্ছে একটা ওভার ইউজড এক্সপ্রেশন, যেটা মানুষ এতবার বলেছে যে বলতে বলতে সেটাকে পচিয়ে ফেলেছে এবং এখন আর সেটার কোনো গুরুত্ব নাই। যেমন একসময় কোনো জিনিসের প্রশংসা করার জন্য বলা হতো বেটার দ্যান দ্য বেস্ট, কিন্তু এখন সবাই বেটার দ্যান দ্য বেস্ট বলতে বলতে এটার আর কোনো মূল্য নাই। মানডেইন শব্দটা আপনারা সবাই জানেন, যেটার অর্থ হচ্ছে পার্থিব বা সাংসারিক, দৈনন্দিন জীবনে একই রকম যেসব ঘটনাগুলো ঘটতে থাকে সেগুলো হচ্ছে মানডেইন ঘটনা। আর মিয়া কালপা একটা খুব মজার একটা ফ্রেজ, যেটার অর্থ হচ্ছে ভুল স্বীকারোক্তি। আপনারা যারা ভি ফর ভ্যান্ডাটা দেখেছেন, ওখানে একটা বিশপের কাছে আমাদের নায়িকা ইভি যায় এবং ওখানে যাওয়ার পর একটা গেম মনে করে বিশপটা সেটাকে, এবং সে তখন বলে যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মিয়া কালপা বা ভুল স্বীকারোক্তির খেলা। অডর শব্দের অর্থ গন্ধ। সেখান থেকে অডর থাকলেই হচ্ছে অডোরাস বা অডোরিফেরাস, জাস্ট নর্মাল গন্ধযুক্ত। যদি বিশ্রী দুর্গন্ধযুক্ত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ম্যাল অডোরাস। ম্যাল শব্দটার বা ম্যাল ওয়ার্ড রুটটার অংশটা খারাপ, এটা আমরা আগেই জানি, খারাপ গন্ধ, ম্যাল অডোরাস। ফ্যাটেড এবং র্যান্সেড এটা দুটো রাইমিং ওয়ার্ড। র্যান্সেডের আরেকটা অর্থ আছে, আসুন সেটা দেখি। র্যান্সিড শব্দের অর্থ হচ্ছে পচাগলা লাশের যে গন্ধ থাকে বা মাংসের যে গন্ধ থাকে সেটা। আপনারা যারা রং টার্ন, টেক্সাস চেইনসো ম্যাসাকার এই টাইপের সিনেমাগুলো দেখেছেন তারা জানেন যে মাঝে মধ্যে ওখানে কোনো একটা লাশ পচে গলে পড়ে থাকে, তখন ওরা বলে যে সামথিং ইজ রিকিং র্যান্সিড ওডর। রিক শব্দের অর্থ হচ্ছে গন্ধ নির্গমন করা বা এমিট ওডর। আর সেই ফ্যাট থেকেই মনে রাখতে পারেন ফেটেড। নয়সাম খুব একটা ট্রেচারাস ওয়ার্ড, শুনতে মনে হয় যেন অনেক গোলমাল, কিন্তু এটার অর্থ হচ্ছে ফাউল স্মেলিং বা দুর্গন্ধযুক্ত। এই ট্রেচারাস ওয়ার্ডটা মনে রাখবেন। ফ্র্যাগ্রেন্ট বা সুগন্ধযুক্ত হচ্ছে রেডোলেন্ট, মোটামুটি সহজ একটা শব্দ, ডিওড্রেন্ট থেকে মনে রাখতে পারেন। বামি, বাম জিনিসটা অনেক সুগন্ধযুক্ত। এবং অ্যারোম্যাটিক, এই নামে একটা সাবান ছিল বাংলাদেশে। আলোচনার সুবিধার্থে মনে রাখতে পারেন যে সাবানটা খুবই সুগন্ধিযুক্ত ছিল, সেখান থেকেই অ্যারোম্যাটিক হচ্ছে ফ্র্যাগ্রেন্ট। এফ্লুভিয়াম শব্দের অর্থ হচ্ছে নক্সাস স্মেল বা বিশ্রী দুর্গন্ধ। আপনারা এফ্লুয়েন্ট শব্দটা হয়তো জানেন, যখন কোনো কারখানা থেকে বর্জ্য পদার্থ বের হয় সেগুলোকে বলা হয় এফ্লুয়েন্ট। আর সেই এফ্লুয়েন্টগুলোকে ট্রিটমেন্ট করার জন্য যে প্ল্যান্ট বসানো হয় সেগুলোকে বলা হয় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সংক্ষেপে ইটিপি। সো এফ্লুয়েন্ট জিনিসটা খুব দুর্গন্ধযুক্ত হয়, সো সেখান থেকে এসেছে এফ্লুভিয়াম। আপনারা যারা ইন্টারের সায়েন্স বা যারা মেডিকেলে পড়েছেন তারা জানেন যে অলফ্যাক্টরি লোভ বলে একটা কথা আছে যেটা ঘ্রাণের সাথে সম্পর্কিত। সো সেখান থেকেই অলফ্যাক্টরি শব্দের অর্থ হচ্ছে সামথিং দ্যাট ইজ রিলেটেড টু স্মেলিং অর কনসার্নিং দ্য সেন্স অফ স্মেল বা ঘ্রাণ সংক্রান্ত।
খুবই মজার একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি আমরা। এটা হচ্ছে ফিলসফি। চ্যাপ্টারে ঢোকার আগে আমি একটা বইয়ের বিজ্ঞাপন করে নেই। বইটা হচ্ছে নরওয়েজিয়ান লেখক ইয়স্তেন গার্ডারের সোফিস ওয়ার্ল্ড বা সোফির জগৎ। চিটাং ইউনিভার্সিটির জিএইচ হাবিব এটা খুব সুন্দর অনুবাদ করেছেন। বাংলাতে চাইলেও পড়তে পারেন, বাংলাটাও চমৎকার। এই বইটার মধ্যে 3000 বছরের পাশ্চাত্য ফিলসফিকে জাস্ট 400 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং এতটাই দক্ষতার সাথে নিয়ে আসা হয়েছে যে আপনি সবই পড়বেন, কিছুই মিস হবে না, এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনি তার সারমর্মটা পাবেন। যেটাতে আপনি বেশি ইন্টারেস্টেড, আপনি সেটা নিয়ে আরও ফার্দার পড়াশোনা করতে পারবেন। সেটা পরেই আমি জেনেছিলাম যে ফিল ওয়ার্ড রুটটা হচ্ছে লাভের সাথে, এবং সোফি ওয়ার্ড রুটটা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কিত। সেখান থেকে ফিলসফি হচ্ছে দ্য লাভ ফর উইজডম, আর ফিলসফার হচ্ছে যে জ্ঞান ভালোবাসে। মেটাফিজিক্স, মেটাফিজিক এবং মেটাফিজিক্যাল তিনটা শব্দ আসেন একসাথে দেখি। মেটাফিজিক্স শব্দের অর্থ হচ্ছে স্পেকুলেটিভ ফিলসফি অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড দ্য রিয়ালিটি, সোজা কথা দর্শন শাস্ত্র। আর একটু স্পেসিফিক করে বলতে গেলে প্রকৃতি বা বাস্তবতা নিয়ে যে কৌতূহলী বা অনুমান নির্ভর যে দর্শন, সেটাকে বলা হয় মেটাফিজিক্স। আর মেটাফিজিক্স শব্দের অর্থ হচ্ছে মৌলিক বা দর্শনগত উদাহরণ। সেখান থেকে মেটাফিজিক্যাল শব্দের অর্থ হচ্ছে সামথিং দ্যাট ইজ রিলেটেড টু দ্য স্পেকুলেটিভ ফিলসফি, বা সেই যেই দর্শনশাস্ত্র প্রকৃতি বা বাস্তবতা নিয়ে গবেষণা করে সেটার সাথে সম্পর্কিত হলে সেটাকে বলা হয় মেটাফিজিক্যাল। এবার আমরা বিভিন্ন ধরনের ফিলসফি বা দর্শন সম্পর্কে জানবো। যেমন ডুয়ালিজম, ডুয়ালিজম শব্দের অর্থ হচ্ছে দ্বৈতবাদ। যেমন সব কিছুরই দুটো অংশ আছে, ভালো এবং খারাপ। যেমন আধার, আলো, সাদা কালো, পাপ পুণ্য, এ ধরনের দুটো বিপরীতধর্মী অস্তিত্বের মতবাদকে বলা হয় ডুয়ালিজম। ডিকনস্ট্রাকশনিজম, এটার অর্থ হচ্ছে প্রত্যেকটা জিনিসকে ভেঙে ফেলা বা তার ভিতরে ঢুকে যাওয়া। ভিতরে ঢুকে সেটার যে আন্ডারলাইং মিনিং বা লুকানো যে মিনিংগুলো বা অসঙ্গতিগুলো, সেগুলোকে খুঁজে বের করা। ফ্রেঞ্চ দার্শনিক জাক দেরিদা এটা সর্বপ্রথম শুরু করেছিলেন। তিনি মনে করেছিলেন যে প্রত্যেকটা জিনিসের ভিতরে আরেকটা অর্থ লুকিয়ে থাকে, তিনি সেটাকে বের করবেন। সেই মতবাদটাকেই বলা হয় ডিকনস্ট্রাকশনিজম। এসেনশিয়ালিজম, এটা খুবই মজার একটা দর্শন। এটার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করার জন্য তার কিছু বেসিক ফিচার থাকবে, যে ওই ফিচারটা ছাড়া ওই জিনিসটা আর সেই জিনিস না। মনে করেন মানুষের ক্ষেত্রে হাত, পা, নাক বা মস্তিষ্ক এগুলো যদি না থাকে তাহলে সে আসলে মানুষ না। ফেটালিজম হচ্ছে অদৃষ্টবাদ বা নিয়তিবাদ। আমাদের ভাগ্য আমাদের হাতে নেই, অন্য কেউ এটাকে নিয়ন্ত্রণ করছে, এটাই হচ্ছে ফেটালিজম। জুরিসপ্রুডেন্স, এটা আমরা আগেই পড়েছি। এটার অর্থ হচ্ছে আইনশাস্ত্র। রিলেট করতে হবে কোর্টের মধ্যে যেসব জুরি মেম্বার থাকে, জুরি থেকে জুরিসপ্রুডেন্স, এভাবে মনে রাখতে হবে। আরেকটা ফিলসফি হচ্ছে ল্যামার্কিজম। ফ্রেঞ্চ বায়োলজিস্ট জন ব্যাপটিস্ট লেমার্ক তিনি এটা প্রথম শুরু করেছিলেন। তিনি বলেছিলেন যে পিতামাতা যেসব বৈশিষ্ট্য আহরণ করে, অর্থাৎ সেটা তার বাবা মা থেকে সে পায়নি, সে নিজে এটাকে আহরণ করেছে, এটাকে সে তার বাচ্চাদের মধ্যে বা তার অফস্প্রিংদের মধ্যে ট্রান্সফার করতে বা ট্রান্সমিট করতে সক্ষম। এই রুলসটাকে বলা হয় ল্যামার্কিজম। আর এরপর হচ্ছে মনিজম। মনিজম শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটা পদার্থই আসলে একই পদার্থের ভিন্ন ভিন্ন রূপ। যেমন অনেক বছর আগে একটা থিওরি ছিল, সেটা হচ্ছে সব বস্তুই আসলে পানির বিভিন্ন রূপ, পানির বিভিন্ন ঘনত্ব, পানির বিভিন্ন টেম্পারেচারে এটা এক এক রকম রূপ ধারণ করতে পারে, এবং এটা থেকেই সব কিছুর উৎপত্তি হয়েছে। খুব সম্ভবত এমপেডিক্লাস এই কথাটা প্রথমবার বলেছিলেন। নিহিলিজম শব্দটা বোধহয় আপনারা সবাই জানেন। এই ফিলসফির অর্থ হচ্ছে আমাদের সমাজে যেসব রীতিনীতি আছে এসব সবগুলো ভুয়া, আমরা সব কিচ্ছু মানি না, এসব সব ধ্বংস করে দিতে হবে। এই থিওরিটাকে বলা হয় নিহিলিজম। আপনারা সবাই অ্যানাইহিলেট বা অ্যানাইহিলেশন এই শব্দগুলো জানেন, সেখান থেকেই মনে রাখবেন নিহিলিজম শব্দের অর্থ হচ্ছে ধ্বংসবাদ। অন্টোলজি শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ববাদ। খুব সম্ভবত দার্শনিক হিউম প্রথমবারের মতো এটাকে ব্যাখ্যা করেছিলেন। পজিটিভিজম, এই ফিলসফিটা আমাদেরকে বলে যে আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা যেসব পর্যবেক্ষণ করতে পারি সেটাই হচ্ছে প্রকৃত সত্য, আর কোনো রকমের অনুভূতি বা কোনো একটা সেন্স বা কোনো রকম দৈববাণী দিয়ে আমরা কোনো রকম সত্য উপলব্ধি করতে পারি না। পোস্ট মডার্নিজম খুব জনপ্রিয় একটা শব্দ, এটার বাংলা হচ্ছে উত্তরাধুনিকতা। এটার নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছুই বলতে হয়। সংক্ষেপে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আবার নতুন করে দেখা, প্রত্যেকটা জিনিসকে নতুন করে আবার ব্যাখ্যা করা। আমাদের যেসব রীতিনীতি আছে, আমাদের যেসব আচার ব্যবহার আছে, এগুলোকে আবার নতুন করে ব্যাখ্যা করার প্রয়াসটাই হচ্ছে পোস্ট মডার্নিজম। রিডাকশনিজম খুব মজার একটা থিওরি। রিডাকশন করা বা কমিয়ে ফেলা, যে কোনো কমপ্লেক্স জিনিসকে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে তারপর সেটাকে ব্যাখ্যা করার যেই মতবাদ, সেটা হচ্ছে রিডাকশনিজম। ফ্রেঞ্চ দার্শনিক রনে দেকার্ত এটাকে প্রথমবার শুরু করেছিলেন। তিনি বলেছিলেন যে মানব শরীরটাও আসলে হচ্ছে একটা যন্ত্রের মতোই, এটাকে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে স্টাডি করে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। রেইফিকেশন খুব মজার একটা ফিলসফি। ইট রেফার্স টু রিগার্ডিং সামথিং অ্যাবস্ট্রাক্ট ইনটু এ ম্যাটেরিয়াল থিং। যেমন গড হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট থিওরি। এখন হিন্দুরা যখন কোনো একটা মূর্তি বানায়, তারা সেটাকে মনে করে যে এটার মধ্যেই ভগবান এসে ভর করবে, তার মানে সেটাকে তারা ম্যাটেরিয়াল রূপে দেখতে চাচ্ছে, এটাকে বলা যেতে পারে রেইফিকেশন।
সেমিওটিক্স শব্দটা আপনারা সবাই জানেন, এটার অর্থ হচ্ছে চিহ্ন বা প্রতীক, এগুলোকে ভাষা হিসেবে বা ভাষা প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করার দর্শন। সলিপসিজম শব্দের অর্থ হচ্ছে আত্মজ্ঞানবাদ। এটা খুব মজার একটা থিওরি। দার্শনিক দেকার্ত এটাকে প্রথমবার বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা যা জানি তা সব কিছুই মিথ্যা হতে পারে, এমনকি আমাদের ইন্দ্রিয়ও আমাদেরকে ধোকা দিতে পারে। অতএব আমরা আবার প্রথম থেকে শুরু করব। তিনি একদম প্রথম থেকে সবকিছু শুরু করতে চেয়েছিলেন, একদম প্রথম থেকে মানে একদম প্রথম থেকে। এমনকি তিনি নিজের অস্তিত্বকেও প্রশ্নের সম্মুখীন করেছিলেন। তারপর তিনি প্রথম যে অ্যাজাম্পশনটা নিলেন সেটা হচ্ছে আমি আছি, না হলে তো আমি চিন্তা করতে পারতাম না। তারপরেই তিনি তার বিখ্যাত ডায়লগটা দিলেন, যেটা ছিল আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট। টেলিওলজি এই শব্দটাও খুব মজার। মনে রাখবেন টেইল বা শেষ থেকে। টেলিওলজি শব্দের অর্থ হচ্ছে এন্ড বা শেষ ফলাফলের উপরে ভিত্তি করে কোনো একটা কিছুকে জাস্টিফাই করার যে দর্শন, সেটা মানে শেষ ভালো যার সব ভালো তার, আমরা এই ধরনের একটা কথা বলি। অথবা দ্য এন্ড জাস্টিফাই দ্য মিনস বলে একটা কথা আছে। তার মানে আমি সব রকমের অন্যায় কাজ করতে পারবো কিন্তু যদি আমার উদ্দেশ্য সৎ থাকে। এই দর্শনটাকে বলা হচ্ছে টেলিওলজি। ভোল্টেনশাউম খুব ভয়ঙ্কর একটা শব্দ, শুনলেই বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা জার্মান শব্দ। এটার অর্থ হচ্ছে ওয়েলথ হচ্ছে ওয়ার্ল্ডের সাথে সম্পর্কিত, সেখান থেকে এই পুরো বিশ্ব এবং এই বিশ্বের সাথে মানবতার যে সম্পর্ক সেটাকে ব্যাখ্যা করার দর্শন হচ্ছে ভোল্টেনশাউম। কগ শব্দের অর্থ হচ্ছে চাকার দাঁত। সাইকেলের চেইন যে জায়গাটাতে লাগানো থাকে সেই জায়গায় দেখবেন যে কিছু দাঁত দাঁতের মতো থাকে, সেটাকে বলা হয় কগ। কিন্তু যখন এটা ওয়ার্ড রুট হিসেবে ব্যবহার করা হয় তখন সেটা আসলে নলেজের সাথে সম্পর্কিত। কগ ওয়ার্ড রুটটা বেশ কিছু জিনিসকেই বোঝায়, কিন্তু মোটামুটি জ্ঞান, ভাষা বা কিছু চিন্তা করা টাইপের সাথে মনে রাখতে পারলেই হয়ে যাবে। যেমন মনে করুন কগনিজেন্স শব্দের অর্থই হচ্ছে নলেজ বা জ্ঞান। কগনিজেন্ট শব্দের অর্থ হচ্ছে ইনফর্মড, যার কাছে কগনিজেন্স আছে। কগনিটিভ অর্থ হচ্ছে কোনো একটা কিছু জানা, বোঝা বা কোনো একটা মানসিকভাবে কোনো একটা কিছু চিন্তা করা, সেগুলোর সাথে সম্পর্কিত যেগুলো জিনিস সেগুলো হচ্ছে কগনিটিভ জিনিস। কগনেট শব্দের অর্থ হচ্ছে যেগুলো ভাষাগতভাবে সম্পর্কিত। যেমন আমি আগে একবার বলেছিলাম যে সুগার, শক্কর এবং সুক্কারুন তিনটাই লিঙ্গুইস্টিক্যালি রিলেটেড। টেরা ইনকগনিটা, কগ হচ্ছে জানা, ইনকগনিটো মানে হচ্ছে না জানা বা যেটার পরিচয় জানা যায় না এরকম। আর টেরা হচ্ছে এরিয়া বা জমির সাথে সম্পর্কিত, আমরা আগেই পড়েছিলাম একবার। সেখান থেকে সবগুলো মিলিয়ে টেরা ইনকগনিটা হচ্ছে আনএক্সপ্লোরড এরিয়া অফ নলেজ। আমরা যখন ব্রাউজারের মধ্যে যাই, যেমন গুগল ক্রোমে একটা অপশান আছে যে ওপেন ব্রাউজার ইন এ ইনকগনিটো উইন্ডো, অর্থাৎ যেটার কোনো ট্রেস আপনার হিস্ট্রিতে আসবে না, ইনকগনিটোভাবে আপনি ঢুকছেন, পরিচয় লুকিয়ে রেখে ঢুকছেন। রেইজন দে এত্রে আরও একটা মজার ফ্রেজ। এটার অর্থ হচ্ছে কোনো একটা জিনিসের অস্তিত্বের কারণ, যে আমি যে এখানে এসেছি আমি কেন এসেছি, আমাকে জাস্টিফাই করছে কোন কারণটা, সেই কারণটাই হচ্ছে রেইজন দে এত্রে। ফ্রয়েডিয়ান শব্দটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে বিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড বা তার যেসব মনস্তত্ত্ব সম্পর্কিত যেসব আলোচনা ছিল সেগুলো সম্পর্কিত যে কোনো জিনিসই হচ্ছে ফ্রয়েডিয়ান। অকহামস রেজার এটাও খুব মজার একটা ফ্রেজ। আমরা একটু আগে দার্শনিক দেকার্তকে নিয়ে কথা বলছিলাম যে কিভাবে তিনি সব কিছু ভুলে যেতে চাইলেন, আবার প্রথম থেকে শুরু করতে চাইলেন, কোনো রকমের অ্যাজাম্পশন করতে চাইলেন না। কোনো একটা জিনিস ব্যাখ্যা করার সময় সবচেয়ে কম অ্যাজাম্পশন নেওয়ার নীতিটাই হচ্ছে অকহামস রেজার। যেমন মনে করেন আপনি যদি বিবর্তনবাদ নিয়ে কথা বলতে চান, তাহলে প্রথমেই যদি মনে করে রাখেন যে বিবর্তন তত্ত্ব ভুয়া, তাহলে আপনাকে আর আলোচনা করে কিছু বোঝানো যাবে না। আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না, প্রথমে কোনো অ্যাজাম্পশন করতে পারবেন না। শুরু থেকে শুরু করতে হবে এবং তারপর সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এই সবচেয়ে কম অ্যাজাম্পশন নেওয়ার নীতিটি হচ্ছে অকহামস রেজার। মুভির কল্যাণে আজকাল জনরা শব্দটা খুব বেশি পরিচিত। এটার অর্থ হচ্ছে টাইপ বা ক্লাস বা ক্যাটাগরি বা কোনো একটা ঘরানা বা গোত্র। সায়েন্টিস্টরা এভাবে কাজ করেন, হাইপোথিসিস থেকে একটা ডিডাকশন করেন, সেখান থেকে প্রেডিকশন আসে, সেটার অবজারভেশন থেকে ওনারা প্রেডিকশনের টেস্ট করেন, এরপর ইন্ডাকশনের মাধ্যমে হাইপোথিসিসে যান। অর্থাৎ ব্রেইনে একটা কিছু চিন্তা করার পর সেটা নিয়ে ওনারা যখন মাঠে যান সেটা হচ্ছে ডিডাকশন, এবং মাঠ থেকে যখন তারা অবজারভেশনগুলো দেখেন, অবজারভেশন থেকে আবার যখন থিওরি দাঁড় করান সেটা হচ্ছে ইন্ডাকশন। এবং এই কাজের জন্য তাদেরকে কিছু হাইপোথিসিস দাঁড় করাতে হয়, কিছু স্বীকার্য দাঁড় করাতে হয়, যেগুলোর উপর ভিত্তি করে ওনারা পরবর্তী রিসার্চে যান। সেই সেলফ এভিডেন্ট ট্রুথ বা স্বীকার্যগুলোকে বলা হয় অ্যাক্সিওম। পস্টুলেটস সহজ দুটো শব্দ আমরা জানি। অ্যাজাম্পশন আরও সহজ একটা শব্দ, কোনো একটা কিছু অ্যাজিউম করে যেটা ধরা হয়। হাইপোথিসিস এটা আমরা একটু আগেই দেখলাম। সাপোজিশন কোনো একটা কিছু সাপোজ করে যেটা বলা হয় সেটাই হচ্ছে সাপোজিশন। ট্রুইজম যেটা আপাত দৃষ্টিতে ট্রু, এবং প্রেমিস অর্থাৎ যেটার উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি। বেসড অন অ্যাজাম্পশনগুলো সেখান থেকে এসেছে, অ্যাক্সিওমেটিক অ্যাক্সিওম থেকে, অ্যাজাম্পটিভ অ্যাজাম্পশন থেকে, হাইপোথেটিক্যাল হাইপোথিসিস থেকে, এবং সাপোজিশিয়াস সাপোজিশন থেকে।